নতুন বছরে ইনকাম ট্যাক্স এবং ফাইন্যান্সে কি কি ধরনের চেঞ্জেস আসলো। নমস্কার, আমি সুজয় বৈদ্য। আজকে আলোচনা করব 25-26 ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়ে গেছে এবং এই ফিনান্সিয়াল ইয়ারে ইনকাম ট্যাক্স আর ফাইন্যান্স ওরিয়েন্টেড কি কি বিষয় চেঞ্জেস এসছে তা নিয়ে। 1 নম্বর হলো চালু হলো ইউনিফাইড পেনশন স্কিম। আমরা বেশ কিছুদিন আগেই একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমরা ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস নিয়ে আলোচনা করেছিলাম এবং যেখানে আমরা বলেছিলাম যে গভর্নমেন্ট ইউপিএস আনতে চলেছে। এর আগে দেখা যেত সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছেন তারা একটা ফিক্সড পেনশন পেত, যাকে আমরা ওল্ড পেনশন স্কিম বলতে পারি। এরপরে গভর্নমেন্ট এনপিএস নিয়ে আসে, কিন্তু এনপিএস আনার পর বেশ কিছু এমপ্লয়ি আছে যারা খুব একটা সন্তুষ্ট ছিল না, যার জন্য গভর্নমেন্ট এখন ইউপিএস নিয়ে এসছে অর্থাৎ ইউনিফাইড পেনশন স্কিম। এই স্কিমের মাধ্যমে যে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি মেনলি, তারা কিন্তু একটা ফিক্সড রেটে পেনশন পাবে। কত পাবেন না পাবেন সেটা নিয়ে ডিটেল আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। আপনি চাইলে এই ভিডিও দেখার পর অবশ্যই ভিডিওটি দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এই 25-26 ফিনান্সিয়াল ইয়ার পড়ার সাথে সাথে ইনকাম ট্যাক্সের স্ল্যাবেও কিন্তু আমাদের চেঞ্জেস চলে আসলো, যেটা আমরা লাস্ট বাজেটে শুনতে পেয়েছি। অনেক ব্যক্তিরই একটা ভুল ধারণা আছে, বাজেটে যে ইনকাম ট্যাক্সের স্ল্যাবের কথা বলেছিল সেটা হয়তো চালু হয়ে গেছে। এটা কিন্তু এই এপ্রিল 2025 আসার পরে এই স্ল্যাবটা চালু হয়েছে, অর্থাৎ এর যে বেনিফিট আছে আমরা মার্চ 2026-এর পরে পাবো। এই নতুন যে স্ল্যাব আমাদের কাছে এসছে সেটা হলো 4 লাখ টাকা পর্যন্ত কোনো ব্যক্তিকে কোনো ট্যাক্স দিতে হবে না। 4 লাখ থেকে 8 লাখ পর্যন্ত 5%, 8 থেকে 12 10%, 12 থেকে 16 15%, 16 থেকে 20 20%, 20 থেকে 24 25%, আর 24-এর উপরে গেলে 30% ট্যাক্স আমাদের পেমেন্ট করতে হবে। আর ওল্ড ট্যাক্স রেজিমে কোনো ধরনের কোনো চেঞ্জেস কিন্তু আমাদের আসেনি। এই ফিনান্সিয়াল ইয়ার থেকে আমাদের 87 এর যে রিবেট আছে সেই রিবেটের মধ্যেও একটা চেঞ্জেস এসছে। এর আগে আমরা 25,000 টাকা পর্যন্ত 87 এর রিবেট বা বেনিফিট আমরা নিতে পারতাম। এটা এই বছর থেকে সেটা কিন্তু নিতে পারবো আমরা 60,000 টাকা পর্যন্ত। আবার মনে করিয়ে দিই, এটা কিন্তু এই ফিনান্সিয়াল ইয়ারে যখন আমরা আমাদের রিটার্ন ফাইল করব তখন কিন্তু পাবো না। এই ফিনান্সিয়াল ইয়ারে জিনিসটা চালু হয়েছে, এর বেনিফিট নেক্সট বছরে আমরা যখন ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেবো তখন পাবো। ব্যাংক অ্যাকাউন্টে যে মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম আছে সেটাও কিন্তু অনেক ব্যাংকের ক্ষেত্রে চেঞ্জেস হয়েছে। আপনাকে বলবো, আপনার সেভিংস ব্যাংকে যদি সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে তাহলে আপনার চিন্তা করার কোনো কারণ নেই, কিন্তু আপনার সেভিংস অ্যাকাউন্টে যদি দেখা যায় যে সাফিসিয়েন্ট ব্যালেন্স থাকে না অথবা টাই থাকে, সেই ক্ষেত্রে আপনাকে বলবো আপনার যে ব্যাংকে অ্যাকাউন্ট করা রয়েছে সেই ব্যাংকের সাথে যোগাযোগ করুন এবং জেনে নিন আপনার ব্যাংকে মিনিমাম ব্যালেন্স রাখার রুল এখন কত হয়েছে। আপনি চাইলে ইন্টারনেটে সার্চ করেও তথ্য পেয়ে যেতে পারেন, কিন্তু তারপরেও বলবো আপনি যদি ইন্টারনেটে অত স্বচ্ছন্দ বোধ না করেন সেক্ষেত্রে আপনি আপনার ব্যাংকে যান, সেখান থেকে জেনে নিন আপনার ব্যাংকের মিনিমাম ব্যালেন্সের ক্রাইটেরিয়া এখন কত হয়েছে। 5 নম্বর হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। স্ট্যান্ডার্ড ডিডাকশনের নিয়মের মধ্যেও আমাদের পরিবর্তন এসেছে। আগে যে স্ট্যান্ডার্ড ডিডাকশন আমরা 50,000 টাকা পেতাম, এটা এখন থেকে কিন্তু আমরা 75,000 টাকা পর্যন্ত পাবো। ইউপিআই রুলসের মধ্যেও এই বছর থেকে বেশ কিছু চেঞ্জেস এসছে। আপনি যদি কোনো ইউপিআই ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারও একটু সাবধান হওয়া প্রয়োজন আছে। অনেক ব্যক্তিই আছেন যারা ইউপিআই ব্যবহার করেন এবং দেখা যাবে যে তার XYZ কোনো একটি মোবাইল নম্বর দিয়ে ইউপিআই খুলে রেখেছেন এবং সেই যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর তার রিচার্জ করা হয় না এবং যার ফলে হতে পারে সেই মোবাইল নম্বরটি আপনার ক্লোজ হয়ে গেছে। এখন এতদিন পর্যন্ত হতো কি, আপনার যদি মোবাইল নম্বর ক্লোজ হয়ে যায় তারপরেও দেখা যেত যে আপনার যে ইউপিআইটি আছে সেই ইউপিআই পুরনো যে মোবাইল নম্বর সেখানে ওপেন করা থাকতো। এর ফলে দেখা যেত যে আপনার মোবাইল অপারেটর যে আছে তারা যদি ওই নম্বরটি অন্য কোনো ব্যক্তিকে দিয়ে দেয়, অনেক সময় দেখা যায় যে আপনার যে মোবাইল নম্বর সেটি ক্লোজ হয়ে গেছে এবং বেশ কিছুদিন পরে সেই মোবাইল নম্বরটি অন্য কাউকে দেওয়া হয়েছে। তখন দেখা যাবে যে সেই মোবাইল নম্বরে আপনার যেহেতু আগের কোনো ইউপিআই অ্যাড করা ছিল সেটার অ্যাক্সেস অন্য কোনো ব্যক্তির হাতে চলে যেতে পারে। এর জন্য গভর্নমেন্ট যে জিনিসটা করেছে, আপনার মোবাইল নম্বর যদি কোনো কারণে ডিঅ্যাক্টিভেট হয়ে যায় সেক্ষেত্রে আপনার যে ইউপিআই অ্যাকাউন্টটি ছিল সেটাও কিন্তু সাথে সাথে ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এর জন্য আপনি যদি কোনো কারণে ইউপিআই ব্যবহার করে থাকেন সেক্ষেত্রে এই নিয়মটা আপনার জানা একান্ত প্রয়োজন। 7 নম্বর টিডিএস অন ব্যাংক ইন্টারেস্ট। ব্যাংকে ইন্টারেস্টের উপর যে টিডিএস কাটার নিয়ম রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু চেঞ্জেস এসছে। 1 নম্বর হলো সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে 50,000 টাকার উপরে ইন্টারেস্ট যদি কোনো ব্যক্তি পেত তার আগে টিডিএস কাটা হতো, এখন সেটা 1 লাখ টাকা হয়ে গেছে। অর্থাৎ কোনো সিনিয়র সিটিজেন ব্যক্তির একটি ব্যাংক থেকে যদি 1 লাখ টাকার উপরে কোনো ইন্টারেস্ট ইনকাম থাকে সেক্ষেত্রে তার উপর টিডিএস কাটা হবে। এছাড়া ইন্ডিভিজুয়ালদের ক্ষেত্রে আগে 40,000 টাকা ছিল, সেটা এখন বেড়ে 50,000 টাকা করা হয়েছে।
টিডিএস যে শুধুমাত্র আমাদের ব্যাংক ইন্টারেস্টের উপর কাটে তা নয়, বিভিন্ন ক্ষেত্রেই আমাদের পেমেন্টের উপর থেকে দেখা যায় যে টিডিএস কাটে। বিশেষ করে যারা বিজনেস করেন তারা তো এই ব্যাপারে জেনেই থাকবেন, এছাড়া যারা কমিশন এজেন্ট আছে তারাও ভালোভাবে জেনে থাকবেন, কেননা অনেক ব্যক্তি আছে যারা কমিশন পাচ্ছেন, সেখান থেকে দেখা যাচ্ছে তার টিডিএস কেটে নেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি প্রফেশনাল কোনো কাজের সাথে যুক্ত আছে, সেখান থেকে টিডিএস কেটে নেওয়া হচ্ছে। এছাড়া দেখা যাচ্ছে কোনো ব্যক্তি স্যালারিড পার্সেন্ট হলেও সেই স্যালারি থেকে টিডিএস কেটে নেওয়া হয়। এখন এই সমস্ত নিয়মের বেশ কিছু পরিবর্তন এসছে। আমি দরকার পড়ে একটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, যেখানে ডিটেলে টিডিএস এর কি কি ধরনের চেঞ্জেস এসছে সেটা নিয়ে আলোচনা করা থাকবে। আপনি চাইলে সেটি দেখে নিতে পারেন। এছাড়া ভবিষ্যতে সুযোগ হলে এটা নিয়ে ডিটেল ভিডিও আমরা অবশ্যই তৈরি করব। 9 নম্বর হলো বিভিন্ন জায়গায় যে টোল ট্যাক্স আছে সেই টোল ট্যাক্সের পরিমাণ কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এই ব্যাপারেও কিন্তু বেশ কিছু নিউজ পেপারে বেশ কিছু আর্টিকেল তৈরি হয়ে গেছিল। এই সব যে আর্টিকেলগুলো রয়েছে সেগুলো নিয়ে দেখা যায় আমাদের ভিডিও তৈরি করা হয় না, কিন্তু সেই আর্টিকেলগুলো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই শেয়ার করি। আপনারা চাইলে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও আমাদের জয়েন করতে পারেন, তাহলে কিন্তু এই ধরনের যে নিউজগুলো আছে সেগুলো আপনাদের হাতের কাছে এসে পড়বে। এর আগে ওভারসিজ রেমিটেন্সের জন্য যে থ্রেশহোল্ড লিমিট ছিল টিডিএস এর, সেটা ছিল 7 লাখ টাকা। এখন সেটা বাড়িয়ে 10 লাখ টাকা পর্যন্ত করা হয়েছে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি 10 লাখ টাকা পর্যন্ত ওভারসিজ রেমিটেন্স করে থাকেন, সেক্ষেত্রে তার উপর কোনো ধরনের কোনো টিসিএস কাটা হবে না। প্রায় কয়েক বছর আগে গভর্নমেন্ট একটা সিস্টেম এনেছিল যাকে বলা হয় পজিটিভ পেমেন্ট সিস্টেম। অর্থাৎ আমরা যখন কোনো বড় অ্যামাউন্টের চেক কাউকে দিই, তখন সেই চেকের সমস্ত ধরনের ইনফরমেশন ইলেকট্রনিক্যালি আমাদের ব্যাংকের কাছে সাবমিট করতে হয়। তারপরেই কিন্তু ব্যাংক সেই চেক পাস করে। এর আগে যতদূর আমার মনে পড়ছে সম্ভবত ওটা 2 লাখ টাকা পর্যন্ত ছিল। এখন সেটা গভর্নমেন্ট কমিয়ে 50,000 টাকা করেছে। অর্থাৎ আপনি 50,000 টাকার উপরে কাউকে যদি চেকে কোনো ধরনের কোনো পেমেন্ট করে থাকেন, সেক্ষেত্রে ব্যাংকে আপনাকে একটা ইন্টিমেশন দিতে হবে ইলেকট্রনিক্যালি যে এই ডেটে এই চেক নাম্বারে অমুক ব্যক্তিকে আপনি এত টাকার একটা চেক ইস্যু করেছেন, এবং ব্যাংক যদি সেই ইনফরমেশন পায় তাহলেই কিন্তু সেই চেকটি ব্যাংক পাস করবে। যদি সেই ইনফরমেশন না পায় তাহলে কিন্তু ব্যাংক সেই চেকটি আর পাস করবে না। এটা অনেকের কাছে একটা ঝামেলার কারণ হলেও অ্যাটলিস্ট চেক নিয়ে যে ধরনের ফ্রড আমরা এতদিন হতে দেখতাম সেটা সামান্য হলেও কমবে। ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার যে টাইম লিমিট আছে সেই টাইম লিমিট কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এতদিন পর্যন্ত আমরা যে ফিনান্সিয়াল ইয়ারে দাঁড়িয়ে রয়েছি তার থেকে 2 বছর আগের ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা জমা করতে পারতাম। অর্থাৎ আমরা এখন 25-26 ফিনান্সিয়াল ইয়ারে দাঁড়িয়ে রয়েছি। এখন আমরা চাইলে 23-24 আর 24-25 ফিনান্সিয়াল ইয়ারের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবো। এতদিনকার যা রুল ছিল সেই নিয়ে 2025-এর বাজেটে গভর্নমেন্ট অ্যানাউন্স করেছিল যে 2 বছর নয়, এরপর থেকে আমরা চাইলে 4 বছরের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করতে পারবো। এবং এর জন্য দেখা যাবে যে আমরা 2023-24, 24-25-এর ইনকাম ট্যাক্স রিটার্ন তো জমা করতে পারবোই, তার আগের 2 বছরেরও ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা জমা করতে পারবো। অর্থাৎ 2021-22 আর 22-23-এরও ইনকাম ট্যাক্স রিটার্ন আমরা জমা করতে পারবো। এর আগে পর্যন্ত কোনো স্যালারিড পার্সনের উপর যদি কোনো ধরনের কোনো টিসিএস কাটা হতো, সেক্ষেত্রে দেখা যেত তার এমপ্লয়ি তার টিডিএস এর যখন ক্যালকুলেশন করতো সেই টিসিএসটা তার মধ্যে ধরতো না। কিন্তু এখন থেকে যদি এমপ্লয়ি চায়, এমপ্লয়ারের কাছে এই টিসিএস এর রিপোর্ট করতে পারবে, এবং এমপ্লয়ারও এই টিসিএস অ্যাডজাস্ট করার পর যে অ্যামাউন্ট ট্যাক্স পেয়েবল থাকবে সেটাই কিন্তু তার টিডিএস হিসাবে কাটবে। উদাহরণ হিসাবে ধরে নিলাম কোনো একজন ব্যক্তির দেখা গেল টিডিএস এর পরিমাণ হয় 10,000 টাকা। এখন কোনো একটি জায়গা থেকে তার দেখা যাবে যে টিসিএস কেটেছে 5,000 টাকা। হতে পারে সে কোনো গাড়ি কিনেছে, তার জন্য তার উপর টিসিএস কেটেছে 5,000 টাকা। এতদিন পর্যন্ত যে এমপ্লয়ার ছিল তার কাছে পর্যন্ত খবরই পৌঁছতো না, অথবা খবর পৌঁছানোর কোনো ধরনের কোনো নিয়ম ছিল না যে অমুক ব্যক্তির 5,000 টাকা টিসিএস কেটেছে, তার 10,000 টাকা ট্যাক্স থেকে 5,000 বাদ দিয়ে বাকি 5,000 টাকা টিডিএস হিসাবে কাটা হোক। যার ফলে দেখা যেত তার উপর একটু বেশি পরিমাণেই টিডিএস কাটা হতো। এখন এমপ্লয়ি যদি চায় এমপ্লয়ারের কাছে সেই ইনফরমেশন দিতে পারবে, এবং এমপ্লয়ার সেই টিসিএস অ্যাডজাস্টমেন্ট করার পর যে টাকা পড়ে থাকবে সেই টাকাই তার উপর থেকে টিডিএস কাটবে। রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের উপর আমাদের একটা ছাড় গভর্নমেন্ট কিন্তু দিয়েছে। এতদিন পর্যন্ত আমাদের যদি একাধিক বাড়ি থাকতো, সেক্ষেত্রে দেখা যেত একটা বাড়ি আমাদের রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসাবে ধরতে হতো, এবং আর যদি কোনো বাড়ি থাকতো সেই বাড়িটি আমাদের ভাড়া হিসাবে দেখাতে হতো। যদি সেই বাড়িতে আমরা কোনো ধরনের কোনো ভাড়াও না দিয়ে থাকি, সেক্ষেত্রে সেই বাড়িটি ডিম টু লেট আউট হিসাবে আমাদের শো করাতে হতো। এখন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলছে আপনি একটা নয় 2টো বাড়িকে রেসিডেন্সিয়াল প্রপার্টি হিসাবে দেখাতে পারেন। যদি 3 নম্বর কোনো বাড়ি আপনার নামে থাকে, সেক্ষেত্রে সেই বাড়িটি আপনি ডিম টু লেট আউট হিসাবে আপনাকে দেখাতে হবে। আমরা যদি ক্রেডিট কার্ড ইউজ করি তাহলে দেখা যায় যে আমরা বিভিন্ন ধরনের রিওয়ার্ড পয়েন্ট পাই। এখন বিভিন্ন ব্যাংক এই ক্রেডিট কার্ডের যে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয় তার মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জেস এনেছে।
আপনারা যদি জানতে চান এই ব্যাপারে কি কি ধরনের চেঞ্জেস এসেছে, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যেতে পারেন। সেখানে কিন্তু আমরা এই ধরনের আর্টিকেল সবসময়ের জন্য শেয়ার করতে থাকি। এছাড়া লাস্টে একটা বোনাস পয়েন্ট আপনাদেরকে বলবো যে এ বছর থেকে আপনি যদি আপনার প্যান কার্ডের সাথে আধার কার্ড কোনোভাবে লিঙ্ক না করে থাকেন, সেক্ষেত্রে আপনার যদি কোনো জায়গা থেকে কোনো ধরনের কোনো ডিভিডেন্ড আসার থাকে, সেক্ষেত্রে সেই ডিভিডেন্ড আপনার ব্যাংক পর্যন্ত কিন্তু আর পৌঁছবে না। সুতরাং কোনো কারণে আপনি অথবা আপনার পরিচিত কোনো ব্যক্তির যদি দেখা যায় যে প্যান কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করা নেই, সেই ক্ষেত্রে তাদেরকে বলুন প্যান কার্ডের সাথে আধার কার্ডের নম্বর অবশ্যই লিঙ্ক করে নিতে। না হলে আজকে এই ডিভিডেন্ডের সমস্যা আমাদের হচ্ছে, কালকে আরো অনেক ধরনের সমস্যা আমাদের কাছে কিন্তু আসতে পারে। তা এই ছিল বন্ধুরা টোটাল 15 থেকে 16 ধরনের চেঞ্জেস যেটা এই বছর থেকে ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হবে। সুজয় বৈদ্য সাইনিং অফ।